আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসের আমাদের আলোচ্য টপিক আদর্শ উদ্ভিদ কোষের অংশসমূহ ও কাজ এবং কোষ বিভাজন, মাইটোসিস ও মিয়োসিস। তাহলে উদ্ভিদ কোষ, আমরা তো কোষ নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আলোচনা আমরা করে ফেলেছি। আমরা জানি কোষ বা সেল হচ্ছে কোষের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। এখন উদ্ভিদের দেহে যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় উদ্ভিদ কোষ, আর প্রাণীদের দেহে যে কোষগুলো থাকবে এগুলোকে বলা হবে প্রাণী কোষ। আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং স্লাইডটা দেখা যাচ্ছে কিনা কেউ একজন একটু আমাকে বলবেন। আমার কথা ক্লিয়ার আছে কিনা? জি স্যার, ক্লিয়ার আছে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দেখেন, উদ্ভিদ কোষের আমরা যদি মানে একটা উদ্ভিদ কোষ যদি নিয়ে যদি আমরা দেখি, মাইক্রোস্কোপের নিচে রেখে যদি আমরা একটু চেক করি, তাহলে আমরা একটা উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলা অর্গানেলস বা অনেকগুলো অঙ্গাণু আমরা দেখতে পাবো। যেমন দেখেন, উদ্ভিদ কোষের ভিতরে আমরা কি কি দেখবো? রাইবোজোম দেখবো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখবো আমরা। সরি, একটু ঠান্ডার সমস্যা। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখবো, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখবো। গলজি বডিজ দেখবো, ক্লোরোপ্লাস্ট দেখবো, নিউক্লিয়াস দেখবো, এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিউলাস দেখবো। সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর থাকবে, যেহেতু এটা একটা উদ্ভিদ কোষ। সেল মেমব্রেন থাকবে, সেন্ট্রাল ভ্যাকিউল থাকবে অর্থাৎ কোষ গহ্বর থাকবে আর কি, কেন্দ্রীয় কোষ গহ্বর। মাইটোকন্ড্রিয়া অর্থাৎ কোষের শক্তিঘর বলে এটাকে, এটাও থাকবে। এখানে দেখেন, এগুলো কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে অর্গানো, এই অঙ্গাণুগুলো। এরপর থাকবে সাইটোপ্লাজম। তাহলে যা যা বললাম এটা আরেকটা উদ্ভিদ কোষের সেল, এটা একটু ভিন্নভাবে দেখানো হয়েছে। আপনারা একটু ড্রয়িং গুলো শিখবেন, এগুলো আঁকাটা ঘরে প্র্যাকটিস করবেন, বই দেখে দেখে। খুব ইজি, কিন্তু খুব কঠিন কিছু না। দেখে দেখে আপনারা একটু আঁকাগুলো আঁকা শিখবেন। ওইখানে অ্যান্সার করতে গেলে কিন্তু অবশ্যই বায়োলজির অ্যান্সার করতে গেলে অবশ্যই চিত্র সহ অ্যান্সার করতে হয়, বা এভাবেও আঁকা যায়। এটা একদম হাতে যখন আমরা আঁকি অনেকটা এভাবে করে আঁকি, অপবৃত্তাকার করে ভিতরে বিভিন্ন কোষের কোষের উপাদানগুলো দিয়ে মাঝখানে মাঝখানে কোষ গহ্বর দিয়ে আমরা কি করি, আমরা এই কোষের ছবিগুলো আঁকি। আচ্ছা, এখন আমরা প্রথমে শুরু করব, আমরা যেহেতু উদ্ভিদ কোষের গঠন নিয়ে পড়ছি, আমরা সর্বপ্রথম উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নিয়ে একটু পড়ি আমরা। উদ্ভিদ কোষের এই যে বাইরের দিকের যে কোষ প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তিনটা লেয়ার, তিনটা স্তর দিয়ে বিভক্ত। একটা হলো প্রাথমিক প্রাচীর, এরপরে হলো গৌণ প্রাচীর, এরপর হলো টারশিয়ারি প্রাচীর। তাহলে এখানে তিনটা স্তর আমরা পাই। এবং কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক যে উপাদান, অর্থাৎ কোষ প্রাচীরটা যে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে সেলুলোজ, যা গ্লুকোজের পলিমার। হ্যাঁ, প্রাথমিক যে কোষ প্রাচীর, যেটাকে আমরা কি বলি, প্যাকটিন বলি। প্রাথমিক কোষ প্রাচীর হচ্ছে প্যাকটিন। এই প্রাথমিক কোষ প্রাচীরে প্যাকটিন থাকে, এবং গৌণ যে কোষ প্রাচীর সেখানে লিগনিন, সুবেরিন এগুলো থাকে। এগুলো একটা রাসায়নিক উপাদান। এছাড়াও কোষ প্রাচীরে হেমি সেলুলোজ, প্রোটিন, লিপিড এবং প্রচুর পানি থাকে। আচ্ছা, আকার এবং আয়তনের দিক থেকে কোষ অত্যন্ত ক্ষুদ্র হলেও এগুলো যে গঠন গঠন উপাদান, এগুলো বৈচিত্র্যময়। আর কোষের এসব গঠন উপাদানের কাজের পরিধিও বিস্তৃত। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অংশ হলো, অর্থাৎ আমরা যদি মাইক্রোস্কোপের নিচে রেখে যদি একটা কোষকে যদি আমরা দেখি, আমরা কোষের যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখি, তিনটা অংশ আমরা দেখি। প্রথমত একটা হলো কোষ প্রাচীর, একটা হলো কোষ ঝিল্লি, আর একটা হলো প্রোটোপ্লাজম। তাহলে এগুলো নিয়েই হচ্ছে কোষ গঠিত। তাহলে এগুলোর গঠন এবং কাজগুলো একটু আমরা জেনে নিব এখন। আমরা আমাদের যে কোষ প্রাচীরের কথা বললাম, এই কোষ প্রাচীর কিন্তু কোষকে একটা নির্দিষ্ট একটা আকৃতি বা একটা শেপ প্রদান করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভিতরের বস্তুকে রক্ষা করে।
অর্থাৎ বাইরে থেকে কোষে তো বিভিন্ন আঘাত আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে, তাহলে কোষের মধ্যে একটা কি দরকার? আমরা যেমন যখন আমরা প্রকৃতির মাঝখানে বসবাস করি, চলাচল করি, আমাদের কিন্তু একটা পোশাক লাগে বাইরে রোদ তাপ ঝড় বৃষ্টি সবকিছু থেকে আমাদের দেহকে রক্ষা করার জন্য। তদ্রুপ এই কোষের বাইরে একটা কি থাকে? পোশাকের মতো একটা আবরণ থাকে, কোষ প্রাচীর থাকে, যেটা কোষের ভিতরের বস্তুগুলোকে সেভ করে বাইরের পরিবেশ থেকে এবং কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে, পানি এবং খনিজ লবণ পরিশোষণে আহ পরিবহনে সহায়তা করে, পাশাপাশি কোষগুলোর স্বাতন্ত্রতা বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত রাখে। তাহলে আমরা কোষের মধ্যে প্রধান যে অংশটা দেখতে পাই, তিনটা অংশের কথা বললাম। একটা অংশ হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। উদ্ভিদ এবং কিছু অণুজীবের কোষের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। কোষের একেবারে বাইরের দিকে শক্ত যে আবরণটা কাভারটা দেখবো আমরা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান যে রাসায়নিক উপাদানটা থাকবে সেটা হলো সেলুলোজ। আমরা ইতিপূর্বে বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছি সেলুলোজ নিয়ে। সেলুলোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। একই সঙ্গে লিগনিন নামে এক ধরনের জৈব পদার্থ থাকে। এটা হচ্ছে উদ্ভিদের যে মূল কাঠামো তৈরি করার জন্য এটা সহায়তা করে। লিগনিন এই রাসায়নিক উপাদানটা, এটা উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায়। আচ্ছা, কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষকে ঘিরে থাকে আরেকটা পর্দা, সেটা হলো কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। প্রথমটা ছিল কিন্তু কোষ প্রাচীর, সেল ওয়াল। এরপরটা হচ্ছে কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। তো এখন কোষ ঝিল্লি হচ্ছে কোষকে নিরাপদ রাখার কাজটি করে। অর্থাৎ আমরা ধরেন আমরা যখন শার্ট পরি, শার্টের ভিতরে একটা গেঞ্জি পরি, তাহলে আমাদের বাইরের শার্টটা হচ্ছে ধরেন সেল ওয়াল, ভিতরে যে গেঞ্জি যেটা পরলাম সেটা হচ্ছে সেল মেমব্রেন বা সেল প্লাজমা বা প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষ ঝিল্লি। সহজ ভাষায় বোঝার জন্য বললাম। তাহলে দেখেন, বা আমরা একটা ডিমের উদাহরণ দিতে পারি, যে ডিমের বাইরের দিকে একটা শক্ত খোলস থাকে, সে আমরা ডিম সিদ্ধ করার পর খোলসটা ভাঙার পরে সেখানে আরেকটা পর্দা দেখি অনেক সময়। তাহলে এই যে সেটা আমরা তাহলে বাইরের যে খোলসটা সেটাকে ধরলাম সেল ওয়াল, এবং ভিতরে যে পর্দাটা থাকে ডিমের চতুর্দিকে সেটাকে ধরলাম কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি কোষকে নিরাপদ রাখার কাজটি করে থাকে। তাই এটি হচ্ছে কোষকে ঘিরে থাকা দুইটা স্তর বিশিষ্ট একটা নমনীয় ফ্লেক্সিবল আবরণ বা পর্দা বা ঝিল্লি। তাহলে আমরা আবরণও বলতে পারি, পর্দাও বলতে পারি, ঝিল্লিও বলতে পারি, মেমব্রেনও বলতে পারি, একই কথা। এগুলো হচ্ছে বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরে যে উপাদানগুলো দেখালাম প্রথমে, সেই উপাদানগুলোকে আলাদা করে রাখে। তো এটা কি দিয়ে তৈরি? মূলত লিপিড এবং প্রোটিন নামে দুইটা উপাদান দিয়ে তৈরি। প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, তাই কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তর। তাহলে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে কোষ প্রাচীর, একটু ভিতরের এর পরবর্তী স্তরটা হচ্ছে কোষ ঝিল্লি। আর প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর নাই, তাহলে কোষ ঝিল্লি হচ্ছে কি প্রাণী কোষের সবচেয়ে বাইরের লেয়ার। অপরদিকে যেসব কোষে কোষ প্রাচীর থাকে সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষ প্রাচীরের ঠিক নিচেই কিন্তু অবস্থান করে। তাহলে কোষ ঝিল্লির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভেদ করে সব উপাদান কোষের ভিতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভিতরে আসতে পারে না, বরং কেবল নির্দিষ্ট কিছু উপাদান এই পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে কোষের ভিতরে যাতায়াত করতে পারে। তাহলে আমরা প্রথমে পড়লাম কোষের বাইরের স্তর কোষ প্রাচীর, এরপরে পড়লাম কোষ প্রাচীরের আরেকটু ভিতরের স্তর কোষ ঝিল্লি নিয়ে, এবং আমরা এখন 3 নম্বর যে অংশটা বা যে উপাদানগুলো আমরা কোষে অবজারভেশন করি মাইক্রোস্কোপ দিয়ে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম নিয়ে ব্যাপক আলোচনা করেছি আমরা, বিশাল বিস্তারিত স্লাইড আমরা পড়েছি বিগত ক্লাসগুলোতে। তো আপনারা একটু মনোযোগ দিলে এই বিষয়গুলো এখন খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীর এবং ঝিল্লি দ্বারা ঘিরে থাকা কোষের ভিতরে অবস্থিত স্বচ্ছ ঘন জেলির মতো যে বস্তুটা, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের 75 থেকে 95% হচ্ছে পানি, এবং কোষের সমস্ত জৈব রাসায়নিক যে কাজ ক্রিয়াকলাপ এগুলো এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু নিষ্পন্ন হয়। তো প্রোটোপ্লাজমকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। একটা হচ্ছে নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে কি সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসটা কি? বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে রাখা ঘন স্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে। আর প্রকৃত কোষ দুই প্রকার, যথা দেহকোষ এবং জনন কোষ। অপরদিকে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেগুলোকে
আদিকোষ বলে, যেমন ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আদিকোষ। তা আমি একটু নিউক্লিয়াসটা একটু দেখাই, কোথাও হয়তো অ্যাড করেছি কিনা ঠিক স্মরণ করতেছি না। আচ্ছা যাক, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কোষের ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, এবং হচ্ছে কি, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াসটা হচ্ছে অনেকটা কি, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে রাখা ঘন অস্বচ্ছ একটা অঙ্গাণু। তো এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন বা যিনি অবজারভেশন করে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পান, ওনার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। অর্কিড পাতার কোষ নিয়ে তিনি যখন রিসার্চ করছিলেন, তিনি ওই মাইক্রোস্কোপের নিচে অর্কিড পাতার কোষে সর্বপ্রথম এই নিউক্লিয়াস অবজারভেশন করেন। তো প্রত্যেকটা কোষে সাধারণত নিউক্লিয়াস থাকে, তবে কোনো কোনো শৈবাল এবং ছত্রাকের এক একটি কোষে বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে, অর্থাৎ কোষের মধ্যে কিন্তু একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। তো নিউক্লিয়াস প্রধানত কোষের একদম মাঝামাঝি থাকে এবং বিভিন্ন কোষ ভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার, উপবৃত্তাকার, নলাকার হয়ে থাকে, তাহলে বিভিন্ন সাইজের হয় দেখা যাচ্ছে। তো নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম নামে একটা বিশেষ বস্তু থাকে, যেটা জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। আসলে এই ক্রোমোজোমে জীবের বংশগতি পদার্থ, আমরা জানি যে ডিএনএ, যেটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নামে একটা উপাদান থাকে, এটা কিন্তু এই ক্রোমোজোম ধারণ করে। এবার আপনারা দেখবেন যে মানুষের সন্তান কিন্তু মানুষের মতোই হয়, বানরের সন্তান বানরের মতোই হয়, মাছের সন্তান মাছের মতোই হয়। তো মাছের সন্তান তো মানুষের মতো হয়ে যেতে পারতো, কেন মানুষ হতে পারলো না? ওই যে ডিএনএ এর কারণে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডে মেসেজ থাকে যে এই প্রাণীটার স্ট্রাকচার কিরকম হবে, এটা কি মানুষের মতো হবে না মাছের মতো হবে। তাহলে সেগুলো সবগুলো, সেই তথ্যগুলো সেভ করা থাকে কোথায়? সেই নির্দেশনাগুলো ডিএনএ এর মধ্যেই থাকে। আর ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোম থাকে। আর ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর নিউক্লিয়াস কোথায় থাকে? কোষের ভিতরে থাকে। আর কোষ কোথায় থাকে? উদ্ভিদে এবং প্রাণীর দেহের একক হিসাবে কোষ অবস্থান করে। অর্থাৎ আমরা ছোট থেকে বড়তে গেলাম, অর্থাৎ আমরা যদি একটা উদ্ভিদকে যদি আমরা নিই, উদ্ভিদের দেহের অংশবিশেষ যদি আমরা বিচ্ছিন্ন করে শুধুমাত্র উদ্ভিদ দেহের একদম মূল গঠন উপাদান একটা সেল বা কোষকে আমরা নিই, সেই কোষের ভিতরে আমরা অনেকগুলো অংশ দেখব, তার মধ্যে একটা বিশেষ অংশ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যখন আমরা বিশ্লেষণ করব, সেখানে আমরা দেখব ক্রোমোজোম। এবং আমরা যখন ক্রোমোজোমকে আরেকটু গভীরভাবে জুম করে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখব, তখন আমরা দেখব ডিএনএ। তাহলে এই ডিএনএ হচ্ছে কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং জীবনের বা বংশগতির যে পদার্থ, সেটা এই ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যেই কিন্তু থাকে। তাহলে ডিএনএ তথা ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয়, তবে তা জীবের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনে। তাই ডিএনএ কে সুরক্ষা দেওয়ার জন্য নিউক্লিয়াসের ভিতরে তার অবস্থান। তাহলে দেখেন, কোষের বাইরে প্রথমে কি থাকে? কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে, তারপর কি থাকে? কোষ ঝিল্লি থাকে, এরপরে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে, এরপরে কি থাকে? প্রোটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে আবার কি থাকে? নিউক্লিয়ার আবরণী বা পর্দা থাকে, ওইটার ভিতরে গিয়ে কি থাকে? ক্রোমোজোম থাকে। তাহলে দেখেন কতগুলো পর্দা ভেদ, মানে কতগুলো পর্দা বা কতগুলো লেয়ার ক্রস করে আমাদের কোথায় যেতে হবে? ক্রোমোজোমের কাছাকাছি পৌঁছতে হবে। তাহলে ক্রোমোজোমকে, ডিএনএ কে সুরক্ষা দেওয়ার জন্য নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু এগুলো অবস্থান করে। ডিএনএ এর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়। আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? একটু কাইন্ডলি কেউ একজন আমাকে বলবেন, আমার স্লাইড অনেক সময় কিন্তু লক হয়ে যায় নেটওয়ার্কের প্রবলেমের কারণে। স্লাইড কি চেঞ্জ হয়েছে কিনা? সাইটোপ্লাজম এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার স্লাইড একটু মাইকটা, আপনাদের মাইক্রোফোনটা একটু চালু করে যদি বলেন কথা। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আমার কথা কি শোনা যায় না? আপনাকে শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? স্যার শুনতে পাচ্ছি কথা, কিন্তু স্লাইড দেখা যাচ্ছে না। কিন্তু আমার তো এখানে স্লাইড দেখা যাচ্ছে। নুর আলম সাহেব, একটু কাইন্ডলি আপনি একটু মাইকটা চালু করে একটু আমাকে বলবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। স্যার কথাটা শুনতে পাচ্ছি, বাট মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেমে একটু কেটে কেটে আসে। জি, আজমল হোসেন আলামিন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলেন। স্যার স্লাইড দেখা যাচ্ছে না।
অথবা আমাকে একটু টেক্সট করে বলেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে স্যার, কথা শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে স্যার। স্যার কথা শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। কথা স্যার আমার মনে হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা অফ করে আবার যদি প্রেজেন্টেশনটা শুরু করতেন তাহলে মনে হয় স্লাইডটা সবাই দেখতে পেতো।
স্যার আমি কথা এবং স্লাইড কিছুই শুনতে পাচ্ছি না, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে। যে এখন ক্লিয়ার আছে? জি স্যার, কথা শোনা স্যার এখন যাচ্ছে। কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কতটুকু শুনেছিলেন আর আলোচনা কেউ একজন একটু আমাকে বলেন তো দেখি। আপনারা কি আমার প্রিভিয়াস আলোচনাগুলো শুনতে পান নাই? আমার পূর্বের শুনতে আলোচনা পাচ্ছি স্যার। জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখেন সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা কি? কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের বাকি যে অংশটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ আমরা কোষের প্রোটোপ্লাজমের ভিতরে আমরা জানি যে দুইটা জিনিস থাকে, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো কি সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে কিন্তু প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে সরিয়ে দিলে বাকি যে অংশটুকু থাকবে সেটাই কিন্তু কি সাইটোপ্লাজম। আমরা গত ক্লাসে পড়েছিলাম। অর্থাৎ সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল কি প্রোটোপ্লাজম। এবং সাইটোপ্লাজম, তাহলে এইটা মূলত হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত একটা কিছু উপাদান। সাইটোপ্লাজমে কোনো ফাঁকা স্থান থাকে না। এখানে আসলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা দেখি, তাহলে সাইটোপ্লাজমে আমরা বেশ কয়েক রকম অঙ্গাণু আমরা দেখব। আমরা কি কি দেখবো সাইটোপ্লাজমে? আমরা সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া দেখব, রাইবোজোম দেখব, গলজি বডি দেখব, আন্তঃপ্লাজমীয় জালিকাকে দেখব, কোষ গহ্বর বা ভ্যাকিউলকে দেখব, লাইসোজোমকে আমরা দেখব। এছাড়া আমরা উদ্ভিদ কোষে আরেক কিছু বাড়তি জিনিস দেখব, সেগুলো হচ্ছে প্লাস্টিড। আর প্রাণী কোষে আমরা দেখব সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, এগুলো দেখবো আমরা। এখন সাইটোপ্লাজম তাহলে কি করে এই অঙ্গাণুগুলো ধারণ করে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে এই অঙ্গাণুগুলো থাকে। এছাড়া কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। যে কোনো জীবের দেহে সংগঠিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে। বিপাক প্রক্রিয়া সম্পাদনের জন্য কোষের নির্দিষ্ট মাত্রার অম্লত্ব বা ক্ষারীয় অবস্থা বজায় রাখতে হয়। সাইটোপ্লাজম কোষের অম্লীয় বা ক্ষারীয় অবস্থাও নিয়ন্ত্রণ করে। তাহলে একটা জীবের দেহে যত রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে, এগুলোকে আমরা কি বলি? মেটাবলিজম বা বিপাক বলি। তাহলে বিপাক প্রক্রিয়া গুলা সম্পাদন করার জন্য, বিপাক প্রক্রিয়া করার জন্য একটা নির্দিষ্ট মাত্রার অ্যাসিডিটি বা নির্দিষ্ট একটা মাত্রার ক্ষারীয় অবস্থা বজায় রাখতে হয়, এবং সেটা কন্ট্রোল করে কে? সাইটোপ্লাজম। তো আমরা আমাদের আজকের আলোচনার আমাদের কোষের গঠন বা কাজ আমাদের চলে গেল। এখন আমরা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ, সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনে চলে এসেছি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বিষয়গুলো। অনেকের যারা বিশেষ করে আগে সায়েন্সের স্টুডেন্ট না বা যারা বায়োলজির স্টুডেন্ট ছিলেন না আগে, তাদের জন্য একটু প্রথম প্রথম কিছু কিছু শব্দ নতুন মনে হতে পারে, কিন্তু আপনারা বারবার আলোচনাটা শুনলে, হ্যাঁ, বারবার রেকর্ডিংটা যখন শুনবেন তখন আপনাদের কাছে বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর ছবিগুলোর সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু অবশ্যই আপনাদের ছবিগুলো ড্রয়িং গুলো শিখতে হবে। আপনাদের বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আমরা সেল ডিভিশন, মনে করেন একটা সেল কোনো কারণে যদি ভেঙে যায় বা যে বিশেষ প্রক্রিয়ায় ভেঙে নতুন নতুন সেল তৈরি করে, একাধিক সেল তৈরি করে, সে ঘটনাটাকে আমরা বলবো সেল ডিভিশন। তাহলে হোয়াট ইজ সেল ডিভিশন? সেল ডিভিশন ইজ এ crucial biological process for the creation of daughter cell from parent cell aimed at growth, development and reproduction। অর্থাৎ বলা হচ্ছে এখানে প্যারেন্ট সেল অর্থাৎ মাতৃকোষ থেকে ডটার সেল, অপত্য কোষ, কোষের জন্ম হওয়া, যেটা লক্ষ্য হচ্ছে বৃদ্ধি, উন্নতি এবং কি বংশ রিপ্রোডাকশন, অর্থাৎ এই পুনরায় উৎপন্ন হওয়া আর কি, নতুন কিছু নতুন করে সেল তৈরি হওয়া। এই লক্ষ্যে যে ঘটনাটা ঘটে, বায়োলজিক্যাল যে প্রসেসটা ঘটে, সেটাই হচ্ছে সেল ডিভিশন। এবং সেটা কিভাবে হয়? প্যারেন্ট সেল থেকে ডটার সেল তৈরি হয়, অর্থাৎ এই মাতৃকোষ থেকে অপত্য কোষের জন্ম লাভ ঘটে। তাহলে এখানে একটা আমরা ছবি দেখিয়েছি, দেখেন একটা সেল আস্তে 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 মাঝখান থেকে কি হয়ে যাচ্ছে? দুই ভাগ হয়ে যাচ্ছে, এবং কিছু বংশগতীয় উপাদান নিয়ে দুইটা আলাদা আলাদা নতুন সেল তৈরি হচ্ছে। তাহলে আমরা কোষ বিভাজন নিয়ে বেসিক কিছু কথা বলি। যে আমাদের মনে রাখতে হবে যে কোষ বিভাজন হচ্ছে একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যেটার দ্বারা জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি
বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের ফলে নতুন সৃষ্ট কোষকে আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু কাইন্ডলি বলবেন আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন কোষ বিভাজনের ফলে যে নতুন কোষটা তৈরি হবে সেটাকে কি বলা হবে বললাম? একটু আমার সাথে সাথে বলতে হবে। কি বলা হয়? ডটার সেল বা ডটার সেল ডটার বা সেল কি? বা মাতৃকোষ। হ্যাঁ, অপত্য কোষ। ডটার মানে অপত্য কোষ, মাতৃকোষ না, মাতৃ মানে মা। মা হচ্ছেন জন্ম দিবে, মাদার সেল বা প্যারেন্ট সেল বলবো আমরা, প্যারেন্ট সেল। মাতৃকোষ, মাতৃকোষ থেকে নতুন যে কোষ তৈরি হবে, নতুন তৈরি হওয়া কোষগুলোকে বলা হবে ডটার সেল বা অপত্য কোষ। তো ওয়েল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক সালামান্ডার ট্রাইটুরাস ম্যাকুলোসা কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। আপনারা গুগলে সার্চ করে এই ট্রাইটুরাস ম্যাকুলোসার ছবিটা আপনারা দেখে নিবেন। এই প্রাণীটার কোষে সর্বপ্রথম এই কোষ বিভাজন লক্ষ্য করেন 1882 সালের কথা, এগুলা অনেক বছর আগে। আমরা কোষ বিভাজনের যে পদ্ধতি, আমরা 3টা পদ্ধতিতে কোষকে বিভাজিত হতে দেখি। কোষ কিন্তু এককোষী প্রাণীদের ক্ষেত্রে যেমন বিভাজিত হয়, উদ্ভিদের ক্ষেত্রেও কোষ বিভাজিত হয়, প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু কোষ বিভাজিত হয়। আমরা মোট 3 ভাবে কোষকে বিভাজিত হতে দেখি। আমরা 3টি প্রক্রিয়ায় কোষকে বিভাজিত হতে দেখি। একটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন, একটা হলো মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন, আরেকটা হচ্ছে কি মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন। এখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজন, এটা আসলে আমাদের সিলেবাসে নাই, ডিএচএমএস কোর্সের সিলেবাসে নাই। তারপরেও আমি ছোট্ট করে অ্যাড করেছি একটু বোঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে, যেহেতু এতগুলো বিষয় জানছি, এটাও কেন জানবো না, একটু সংক্ষেপে আমি যুক্ত করেছি বিষয়টা। এখানে দেখেন, সর্বপ্রথম দেখেন একটা কোষ ভেঙে যাচ্ছে, মাঝামাঝি দেখেন নিউক্লিয়াসটাও কিন্তু 2টা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। দেখেন মাঝামাঝি অংশটা কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে এবং একসময় 2টা অংশে পরিণত হলো। তাহলে প্রথমে যে কোষটা ভাঙা শুরু হলো সেটা হচ্ছে মাদার সেল বা প্যারেন্ট সেল বা মাতৃকোষ, এবং সর্বশেষে যে নতুন করে 2টা ডান পাশে দেখেন নতুন কোষ, একটা কোষ ভেঙে 2টা নতুন কোষ তৈরি হয়ে গেল, এগুলো হলো ডটার সেল বা অপত্য কোষ। অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিসটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। তাহলে অ্যামাইটোসিস হলো জীবদেহের এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যা প্রধানত নিম্ন শ্রেণীর জীবে আমরা দেখি, যেমন এককোষী প্রাণী, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি, ইস্ট এবং অ্যামিবার ক্ষেত্রেও আমরা দেখি। তাহলে দেখেন এখানে একটা কোষ বিভাজিত হয়ে কয়টা কোষে পরিণত হয়ে গেল? 2টা কোষে পরিণত হয়ে গেল, এবং এখানে তো মাধ্যমিক কোনো পর্যায়ে ছিল না। আচ্ছা, তাহলে দেখেন অ্যাটোসিসকে অনেক সময় বাইনারি হয়, দ্বিবিভাজনও বলা হয়, বা এই প্রক্রিয়াটাকে পিকচার এখানে দিয়ে দিলাম। দেখেন কিভাবে কিভাবে বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ। একদম সহজ চিত্র এটা, একদম হাতে। আচ্ছা, এরপরে আমরা যাই মাইটোসিস প্রক্রিয়ায়। আমরা তো নিম্ন শ্রেণীর জীবে মাইটোসিস প্রক্রিয়া হয়, আমাদের দরকার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াটা জানা এবং মিয়োসিসটা সম্পর্কে ধারণা লাভ করা। প্রথমে আমরা মাইটোসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোসিস প্রক্রিয়ার কিন্তু অনেকগুলো পর্যায় বা ধাপ আছে, মানে ধাপে 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 মাইটোসিস প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে টোটাল এখানে দেখেন অনেকগুলো ধাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ইন্টারফেস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড সাইটোকাইনেসিস। তাহলে টোটাল এখানে 6টা পর্যায়ের কথা বলা হয়েছে। আমরা একটু সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজনের একটু সংজ্ঞাটা বা কাকে বলে সেটা একটু জেনে নিই আমরা। যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। তাহলে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটবে মাইটোসিস প্রক্রিয়াটা। প্রথমে নিউক্লিয়াসটা ভেঙে যাবে, বিভাজিত হবে, পরে সাইটোপ্লাজমটা বিভাজিত হবে। বিভাজিত মানে ভেঙে যায় আর কি, টুকরা টুকরা হয়। এভাবে বিভাজিত হতে হতে সম আকৃতির, অর্থাৎ পূর্বের সেলটা, অর্থাৎ মাতৃকোষের মাতৃকোষের কি বলে এটাকে, এই
আকৃতি যেমন ছিল একই আকৃতির একই গুণসম্পন্ন ঠিক একই রকম দুইটা কোষের তৈরি হবে, দুইটা অপত্য কোষের বা ডটার সেলের উৎপত্তি ঘটবে, যে প্রক্রিয়ায় সেটাকে বলা হবে মাইটোসিস, কোষ বিভাজন। তো কোষবিদ্যায় মাইটোসিস হলো কোষের কোষ চক্রের একটি ধাপ যেখানে প্রতিলিপিকৃত ক্রোমোজোম দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়। মাইটোসিস দ্বারা কোষ বিভাজন জিনগতভাবে বৈশিষ্ট্য সম্পন্ন অভিন্ন কোষের জন্ম দেয় যেখানে ক্রোমোজোমের মোট সংখ্যা বজায় থাকে। আচ্ছা, একটু ক্যারিওকাইনেসিস সম্পর্কে একটু জানি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটে সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। পরীক্ষা অনেক সময় আসতে পারে যে ক্যারিওকাইনেসিস কাকে বলে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সময় আমরা একটু আগে কি করলাম, যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়। এই যে মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস যে বিভাজিত হয় এই ঘটনাটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ফলে নিউক্লিয়াসটি সমান দুইটা অংশে বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন অপত্য কোষ গঠন করে। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। আমরা মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়ে যদি দেখি, আমরা সচরাচর 5টা পর্যায়ে দেখি, যদিও বা একটু আগে যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে 6টা পর্যায়ে বলা হয়েছে। সচরাচর আমরা আমাদের বইগুলোতে 5টি পর্যায়ে আমরা পাবো মূলত 5টি পর্যায়। একটা হলো প্রোফেজ, একটা প্রোমেটাফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা হলো টেলোফেজ। টোটাল হলো 5টা পর্যায়। কেউ একজন একটু স্লাইডটা দেখে দেখে বলতে পারবেন পর্যায়গুলো? স্যার আমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি সেই স্লাইডটি আটকা হয়ে আছে আমার, তো আমি কিছু দেখতে পাচ্ছি না আর। আচ্ছা, দেখছেন, এই জন্য জিজ্ঞেস করলাম যে মাঝে মধ্যে অনেক সময় একটা স্লাইড লক হয়ে যাবে, কিন্তু আমি স্লাইড কিন্তু ঠিকই দেখাইছি। হ্যাঁ, স্লাইড কিন্তু ঠিকই দেখাইছি, স্লাইড আপনারা দেখেন নাই। একটু বলবেন আমাকে যে স্লাইড লক হয়ে গেছে বা দেখতেছি না, একটু সাড়া দিবেন, কথা বলবেন মাঝে মধ্যে, একটু একটু কথা বলবেন। এটা হচ্ছে ওই নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু স্লাইড অনেক সময় লক হয়ে যায়, এটা আমি লক্ষ্য করেছি অনেকবার। ঠিক আছে, এখান থেকে দেখেছেন? এটা দেখেছেন? এই ছবিটা দেখেছেন আপনারা? স্যার এটা জি স্যার, দেখেছি, এটা দেখেছি। অ্যামাইটোসিসের কোষ বিভাজন পর্যন্ত দেখছি। ঠিক আছে, এটা দেখেছেন? এটাও দেখেছি, জি, এটা দেখছি, ঠিক আছে। আচ্ছা, এটা দেখছি, এটা এটা দেখি দেখেছি নাই। স্যার। মাইটোসিস কি বললাম? স্যার এটা কি আগের স্লাইডটা দেখিনি, মাইটোসিসের আচ্ছা আচ্ছা, আগেরটা। এটা হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা এটা এটা আচ্ছা, ঠিক আছে। এই তাহলে এখানে ইন্টারফেস, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। তাহলে এখানে আমরা টোটাল 6টা ধাপের এখানে উল্লেখ দেখতে পাচ্ছি আমরা। মাইটোসিস হচ্ছে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জীবের মাতৃকোষে প্রথমে নিউক্লিয়াসের ভাঙন ঘটে, পরে সাইটোপ্লাজমের ভাঙন ঘটে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুইটা নতুন কোষ তৈরি হয়। এবং সর্বপ্রথম নিউক্লিয়াসের যে ভাঙন ঘটে এই ভাঙনটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ফলে নিউক্লিয়াসটা সমান দুইটা অংশে ভাগ হয়ে সমগুণ সম্পন্ন অপত্য কোষ গঠন করে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের আমরা কয়টা পর্যায়ে দেখবো? 5টা পর্যায়ে। কি কি বললাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আপনারা একটু কাইন্ডলি বলেন, কেউ একজন ধাপগুলো একটু স্যার দেখে দেখে কেউ প্রোফেজ, একজন বলেন। প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। টেলোফেজ আরেকজন বলেন। মাইটোসিস কোষ মাইটোফেজ বিভাজনের 5টা পর্যায়। মাইটোসিস কোষ বিভাজন 5টি পর্যায়ে সম্পন্ন হয়। এই পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। টেলোফেজ, ঠিক আছে। এইভাবে আপনারা একটু নিজেরাই যদি বলেন তাহলে দেখবেন যে আপনাদের যারা বিশেষ করে নতুন, আপনাদের যারা নতুন তাদের ক্ষেত্রে দেখবেন পড়াটা খুব সহজে আয়ত্ত হয়ে যাবে। ক্লাসে একতরফা ভাবে আমরা বলে গেলাম, আপনারা শুনলেন বা শুনলেন না, আসলে এখানে কোনো আপনারা লাভবান হলেন না। তো লাভবান হতে গেলে আপনাদের অংশগ্রহণমূলক শিক্ষায় আসতে হবে, অংশগ্রহণ করতে হবে, বিষয়গুলোতে আপনাদের মতামত জানাতে হবে। আপনারা যদি কোনো জায়গায় আটকে যান বা এখানে যদি কোনো অসুবিধা হয়, কোনো স্লাইড লক হয়ে যায়, না আসে, তাহলে সেক্ষেত্রে আমাকে আপনারা সরাসরি মাইক চালু করে কথা বলবেন। টেক্সট করার দরকার নাই, কারণ আমি টেক্সট দেখতেছি না, আমি আমার ফোন থেকে শেয়ার করেছি স্লাইডগুলো। টেক্সট করলে আমার চোখে পড়বে না, সরাসরি মাইকটা চালু করে বলবেন যে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে দেখেন ধাপগুলো পর্যায়ক্রমে দেখানো হয়েছে। সর্বপ্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ, এরপর মেটাফেজ, অ্যানোফেজ, এরপর টেলোফেজ, সর্বশেষে সাইটোকাইনেসিস। তাহলে আমরা প্রোফেজ দিয়ে শুরু করি। প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের একদম প্রথম পর্যায়। এই পর্যায়ে কি হয়? কোষের নিউক্লিয়াস গুলা আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানিগুলা কমে যায়।
তাহলে পানি যদি কমে যায় ক্রোমোজোম মোটা হবে না সংকুচিত হবে, কি মনে হয় আপনাদের? ধরেন আমরা যখন নুডলস রান্না করি, নুডলসের ভিতরে যখন পানি ঢুকে নুডলস গুলো কি হয়, মোটা হয়। আর নুডলস গুলো যদি আমরা শুকিয়ে ফেলি তখন কি সেগুলো মোটা থাকবে না সংকুচিত হবে? সংকুচিত সংকুচিত হয়। সংকুচিত হবে। এখানে সেম ঘটনা। প্রথম ধাপে হচ্ছে ক্রোমোজোম থেকে পানি যেহেতু হ্রাস পেতে থাকে, যেহেতু কমে যায়, ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হবে। কিন্তু সংকুচিত হলেও সাইজে কিন্তু কিছুটা মোটা হবে, মানে একদিকে কুচকে আসবে, এই কারণে মোটা হবে এবং খাটো হবে। এবং ক্রোমোজোম ব্যতীত এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুইটা খণ্ডে বিভক্ত হয়। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার এই দুইটা বিষয় আপনাদের বুঝতে হবে, নাহলে এই কথাটা আপনারা বুঝতে পারবেন না। প্রিভিয়াস ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, এখানেও কিছুটা আমরা সেন্ট্রোমিয়ার নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে। আহ আজকে এখন সময় কতটুকু আছে দেখি, আর আছে 19 মিনিট, আমাদের অনেকগুলো পড়া আছে। দেখি আমরা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আপনারা একটু ঠান্ডা মস্তিষ্কে একটু দেখেন। পরবর্তী স্লাইডগুলোর সাথে অ্যাডজাস্ট করলে ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন। তো আপনারা মনে রাখেন যে এখানে প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটা ছাড়া, তো সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে না। সেন্ট্রোমিয়ারটা ছাড়া ওই যে এখানে দুইটা হ্যান্ডের মতো থাকে ক্রোমাটিড, এগুলো দুভাবে বিভক্ত হয়ে কি করে, দুইটা ক্রোমাটিড, ক্রোমোজোমটা দুই ভাগে বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ারটা বাদ দিয়ে ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হয় লম্বালম্বি ভাবে। তাহলে দুই ভাগে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে। ক্রোমোজোম গুলো কুণ্ডলিত থাকা অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। আচ্ছা, মনে করেন চুল যদি জট পাকিয়ে থাকে, আমরা কি চুল গুনতে পারবো? চুল যদি একটা একটা থাকে চুলগুলো কাউন্ট করতে পারবো, অনেকটা এরকম। এগুলো অনেকগুলো কুণ্ডলি পাকায় থাকে, সে কারণে কয়টা ক্রোমোজোম এটা কাউন্ট করা যায় না। এটা একটু কঠিন হয়ে গেছে ছবিটা। তো এখানে দেখেন, এটা প্রকৃতির একটা ছবি। এখানে আস্তে আস্তে নিউক্লিয়াসটা কি হচ্ছে, প্রথমে এখানে কি বললাম, নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে, ক্রোমোজোমে পানিগুলো কমে যাচ্ছে, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা হয়ে যাচ্ছে এবং খাটো হয়ে যাচ্ছে। এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ছাড়া বাকি অংশগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করতেছে। এই সময় ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যাচ্ছে না। আপনারা কল্পনা করেন দিকগুলো বা ছবিগুলোর সাথে মিলাবেন, বইয়ে দেখবেন আরো ক্লিয়ার কাট আপনারা ছবি পাবেন। আচ্ছা, এটা গেল প্রথম ধাপ। আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়, এই পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষের কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রটা একটু দেখাই আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। অর্থাৎ গোল একটা বল যদি ধরেন, ধরেন আপনারা দুইটা মেরু ধরলেন, একটা উত্তর মেরু দক্ষিণ মেরু, মাঝখানের অংশটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। এখান থেকে দেখায় স্পিন্ডল যন্ত্র, এই দেখেন অনেকটা এরকম। এটা হলো ইংরেজিতে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস। সাইটোস্কেলেটন স্ট্রাকচার, এটা ইউক্যারিওটিক সেলে থাকে। সেল ডিভিশনের সময় এটা কি করে, এটা ওই সিস্টার যে ক্রোমাটিড আছে এগুলোর মাঝখানে ডটার সেলকে কি করে, বিভাজিত করে। আরো কোনো ছবি আছে কিনা দেখি, এখানে দেখেন স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রের ছবি দেওয়া হয়েছে। এই দেখেন দুই পাশে আরো স্পষ্ট দেখানো হয়েছে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে এবং এগুলো একটা টান তৈরি করছে এখানে। তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষের কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের বা স্পিন্ডল অ্যাপারেটাসের সৃষ্টি হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী যে স্থান, সেটাকে ইকুয়েটর বলে বা বিষুবীয় অঞ্চল বলা হয়। কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এইগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রকে যদি আমরা একটা দড়ির মতো কল্পনা করি, ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের একটা তন্তু বা দড়ি মনে করলে এগুলোর সাথে কি যুক্ত হয়, সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এবং তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়, মানে এগুলোর মাধ্যমে টানা হয় আর কি। আচ্ছা, আমরা যখন কুয়া থেকে যখন পানি তুলি বালতিতে করে, আমরা বালতির মধ্যে একটা দড়ি বাঁধি, দড়ি দিয়ে টেনে কুয়া থেকে পানি তুলি। তদ্রুপ এই সেন্ট্রোমিয়ারটা একটা দড়ির সাথে বাঁধা হয় এবং দড়ির মাধ্যমে টানা হয় সেন্ট্রোমিয়ারকে।
সেই দড়িটাই হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র তন্তু। সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম। তাহলে ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদের ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিউলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণীকোষের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়, একে অ্যাস্টার রে বলে। অনেকটা এরকম অবস্থা হয়। তাহলে প্রোফেজের পরে ক্রোম্যাটোফেজ স্টেজে এই ধরনের ঘটনা ঘটে। এরপর আসে মেটাফেজ। এই ধাপে হয় কি, ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অর্থাৎ মাঝামাঝি থাকে। এরপর বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। দেখেন এখানে ক্রোমোজোম আর্ম থাকে। তাহলে এখানে এই যে এখানে গোল যেটা দেখতেছেন সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমটা কোথায় থাকে বলা হলো এখানে বিষুবীয় অঞ্চলে থাকে। এবং বাহু দুটা, দুই পাশে দুইটা যে বাহু আছে হ্যান্ড, ক্রোমোজোম আর্ম, এগুলো থাকে কোন দিকে, মেরুর দিকে থাকে। এখন ক্রোমোজোমের স্ট্রাকচার ভেদে এখানে ক্রোমোজোমকে বিভিন্ন মানে নামে ডাকা হয়। কোনোটাকে ডাকা হয় টেলোসেন্ট্রিক, কোনোটাকে ডাকা হয় অ্যাক্রোসেন্ট্রিক, কোনোটাকে ডাকা হয় সাব মেটাসেন্ট্রিক, আর কোনোটাকে ডাকা হয় মেটাসেন্ট্রিক। এখন আমরা এখানে পাচ্ছি কি কি, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিউলাসের বিলুপ্তি ঘটে। এটা হলো মেটাফেজ। এখানে দেখেন ওই যে মাঝামাঝি বললাম যে সেন্ট্রোজোম গুলো মাঝামাঝি থাকে, বাহুগুলো মেরুর দিকে থাকে। দেখেন এখানে সেম ঘটনা দেখা যাচ্ছে স্লাইডটা। দুই পাশের জি বাহুগুলো স্যার। দেখেন দুই পাশের মেরুমুখী হয়েছে এবং মাঝখানে যে বিন্দুটা সেন্ট্রোজোম, এটা একদম মাঝামাঝি একদম। দেখেন একটা মাঝখানে একটা দাগ টেনে দেখানো হয়েছে। এই দুইটা ক্রসের মাঝখানে যে বিন্দুটা, বিন্দুটা হচ্ছে কি সেন্ট্রোজোম বিন্দুগুলা, এবং একটা দাগ কেটে দেখানো হয়েছে এখানে। এরপরে দেখেন আমাদের কয়টা ধাপ গেল তাহলে এখানে, টোটাল তিনটা ধাপ গেল। প্রোফেজ, প্রোমেটাফেজ, নাকি দুইটা ধাপ গেল। এরপর কি অ্যানাফেজ। প্রোফেজ, প্রথমে কি 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 পড়েছিলাম আমরা একটু বলেন তো দেখি। প্রথমে আমরা এখানে কি গেল, এটা মেটাফেজ গেল না? প্রোফেজ প্রথমে গেল কি প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর গেল মেটাফেজ, তারপর এখন হচ্ছে কি 3 নম্বর গেল, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি অ্যানাফেজ, এবং সর্বশেষে হচ্ছে টেলোফেজ। অ্যানাফেজটা কি, প্রত্যেকটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়। এই অবস্থায় প্রত্যেকটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অর্থাৎ মাঝখান থেকে, তো এগুলো তো সব মাঝখানে এসে জড়ো হয়েছে। এবার এগুলো কি করে, দুইটা মেরুর দিকে, দুই দিকে চলে যায়। অর্থাৎ ক্রোমোজোম গুলোর অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। হ্যাঁ, আলাদা হয়ে গেছে এরা। এবং অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। সেন্ট্রোমিয়ার বলতে ওই যে বিন্দুটা অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। অর্থাৎ বাহুদ্বয় পিছনের দিকে থাকে, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এদেরকে ভি, এল, জে, আই এর মতো দেখায়। এরা এই ধরনের আকৃতি ধারণ করে এবং এদেরকে যদি ভি এর মতো হয়ে যায়, ভি এর মতো, তখন বলা হবে কি সাব মেটাসেন্ট্রিক। এই যে দেখেন এখানে আমরা একবার দেখাই, ভি এর মতো হয়ে গেলে কি একদম ভি, সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, এরকম এটাকে বলা হবে কি টেলোসেন্ট্রিক বলতেছে এখানে। আর এখানে বলতেছে এদেরকে যথাক্রমে ভি এর মতো হলে, ভি এর মতো হলে হচ্ছে মেটাসেন্ট্রিক। এটা কি ছিল, আমি আবার যাই। তাহলে এটা এখানে বলতেছে টেলোসেন্ট্রিক ভি এর মতো, কিন্তু এখানে বলতেছে আবার ভি এর মতো হলে মেটাসেন্ট্রিক আছে। এটা একটু ক্লিয়ার করবো আমি, সমস্যা নাই। তাহলে এখানে দেখেন এদেরকে যথাক্রমে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক। তাহলে এদের বিভিন্ন রকম শেপ দেখে বিভিন্ন রকম নামে এদেরকে ডাকা হচ্ছে। অ্যানাফেজ পর্যায়ের একদম শেষের দিকে অপত্য ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোম গুলো যে লেন্থ এগুলো বৃদ্ধি পেতে থাকে। এই যে এখানে একটু ক্লিয়ার করে দেওয়া আছে। মেটাসেন্ট্রিকটা হচ্ছে কি অনেকটা ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিকটা কি আকৃতির দেখেন অনেকটা এল আকৃতির। একটু নিচে আসেন, দেখেন বাম পাশে
হ্যাঁ, আই আকৃতির যেটা সেটা হলো টেলোসেন্ট্রিক, আর একটা হলো অ্যাক্রোসেন্ট্রিক। এই অ্যানাফেজ ধাপে ঠিক এই ধরনের একটা অবস্থা ঘটে। দেখেন ক্রোমোজোম গুলা দুই ভাগে এদিকে দুই মেরুর দিকে ছুটে ছুটে চলেছে। দেখেন ছিল মাঝামাঝি, এরপর কোথায় অ্যানাফেজ ধাপে দুই দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন দুই মেরুর দিকে চলে গেছে এগুলা, দুই মেরুর দিকে চলে যাচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, অ্যানাফেজ ধাপে সর্বশেষ ধাপ টেলোফেজ। টেলোফেজ কি? এটা হচ্ছে মাইটোসিসের একদম লাস্টের একটা পর্যায়। এখানে প্রোফেজের যে ঘটনাগুলা এগুলো বিপরীত ভাবে ঘটে। ক্রোমোজোম গুলাতে এর আগের ধাপে কি ঘটছিল? প্রোফেজ ধাপে কি ঘটছিল? ক্রোমোজোম গুলাতে পানি কমে গেছিল, তাই না? এবং মোটা হয়ে গেছিল। এখন এখানে পানি কমবে না, এখানে পানি যোজন ঘটতে থাকবে, অর্থাৎ পানি ঢুকতে থাকবে ক্রোমোজোমের ভিতরে। ক্রোমোজোম গুলা প্রোফেজের ধাপে কি হয়েছিল? খাটো এবং মোটা হয়ে গেছিল। আর এখানে খাটো হবে না, এখানে লম্বা হয়ে যাবে। মোটার পরিবর্তে সরু বা চিকন হয়ে যাবে, মানে বিপরীত ঘটনা। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এখানে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং স্পিন্ডল যন্ত্রের কাঠামোগুলা ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে, ফলে দুটি অপত্য কোষ ডটার সেল সৃষ্টি হয়। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায়। এই গর্ত সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয়, ফলে কোষটি দুভাগে ভাগ হয়ে পড়ে। দেখেন আস্তে আস্তে দুইটা ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে মাইটোসিস প্রক্রিয়া, এটার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, এটার একটা গুরুত্ব আছে। গুরুত্বটা কি? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য বজায় থাকে। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে পরিণত হয়। আপনারা দেখেন এই যে মাতৃগর্ভে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পরে একটা পিণ্ড তৈরি হচ্ছে, যেটা পিণ্ডটাকে বলা হচ্ছে জাইগোট। তাহলে এই জাইগোটটা আস্তে 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 একটা পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তর হচ্ছে। মানুষের কথাই ধরেন, মাতৃগর্ভে যখন বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু যখন মিলিত হচ্ছে, সেখানে একটা পিণ্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে জাইগোট। আস্তে আস্তে দেখবেন সেটা পেটের ভিতরে, মাতৃ জরায়ুর ভিতরে আস্তে আস্তে সেটা বড় হতে হতে একটা পূর্ণাঙ্গ শিশু হয়ে যাচ্ছে। এবং সেই শিশুটা জন্ম লাভ করতেছে, জন্ম লাভ করে কিন্তু সে সে ছোটখাটো রয়ে যাচ্ছে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর পরে দেখবেন আস্তে আস্তে ওই বেবিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাহলে কেন বড় হচ্ছে? সাইজে তার দেহের মধ্যে যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এই কোষগুলো বিভাজিত হচ্ছে। কিভাবে বিভাজিত হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় না, আমরা কিন্তু পড়েছি অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এককোষী প্রাণীদের ক্ষেত্রে ঘটে। তাহলে এখানে কোষ বিভাজনটা হচ্ছে কিসের, কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। আমার সাথে সাথে বলেন কোন প্রক্রিয়ায় হচ্ছে? মাইটোসিস মাইটোসিস। কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। এভাবে অসংখ্য কোষ সৃষ্টি হয়ে একটা পূর্ণ একটা জীবে পরিণত হচ্ছে। মাইটোসিসের তৈরি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খল ভাবে হতে পারে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। মাইটোসিসের ফলে অঙ্গজনন প্রজনন সাধিত হয়। জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্ষতের স্থান, আমাদের যে কাটাছেঁড়া হয়, ক্ষত হয়, ক্ষতটা কিন্তু কয়েকদিন পরে ফিল আপ হয়। কেন ফিল আপ হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়ে সেই ক্ষতটা ফিল আপ করে ফেলে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি হয়, ধরেন যতটুকু কোষ বিভাজিত হওয়ার কথা ততটুকু না হয়ে খুব বেশি পরিমাণে হলো, তাহলে জায়গাটা ফুলে যাবে, আমরা বলবো টিউমার হয়েছে। তাহলে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে টিউমার তৈরি হয়। এবং টিউমারের বৃদ্ধিটা যদি অস্বাভাবিক ভাবে হয়, তখন সেটা টিউমার থাকে না, তখন সেটাকে আমরা একটা বিশেষ নাম দিই, সেটা হচ্ছে ক্যান্সার। তার মানে ক্যান্সারটা মূলত কি? ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত সেল ডিভিশনের একটা রেজাল্ট। অনিয়মিত কোষ বিভাজনের প্রক্রিয়ায় একটা কি রেজাল্ট হচ্ছে কি এই টিউমার, এবং টিউমার থেকে প্রাণঘাতী ক্যান্সার। আনকন্ট্রোল সেল ডিভিশনের কারণে এটি ঘটে। তাহলে ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, কেমিক্যাল কিংবা তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। তাহলে সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে
শনাক্ত করা হয়েছে। এই জন্য পরীক্ষা আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখো, আপনার এই পয়েন্টগুলো উল্লেখ করবেন। আপনারা অনেকে তো এই আচিলের করেন, চিকিৎসা করেন, টিউমারের চিকিৎসা করেন। আচিলে কি থাকে? আচিলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকে। ভাইরাসের মধ্যে কি থাকে? E6 এবং E7 নামের দুইটা জিন থাকে। এগুলো কিছু প্রোটিন তৈরি করে, এমন কিছু প্রোটিন তৈরি করে এগুলো, যেগুলো কোষ বিভাজন নিয়ন্ত্রক যে প্রোটিন অণুগুলো সেগুলোকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের যে কন্ট্রোল সেটা নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ু মুখের টিউমার। অনেক সময় এই দুইটা জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী যে প্রোটিন অণুগুলোর কাজগুলোকে বন্ধ করে দেয়। সৃষ্টি হয় ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। অনেক ধরনের ক্যান্সার রয়েছে, সেগুলো সবই কম বেশি মারাত্মক রোগ, যেমন লিভার, ফুসফুস, আমাদের ব্রেইন, ব্রেস্ট, স্কিন, কোলন, ইউটেরাস, এগুলো দেহের প্রায় সকল অঙ্গেই ক্যান্সার হতে পারে। আচ্ছা, আমরা এখন কোষ বিভাজনের দুইটা প্রক্রিয়া আমরা পড়ে ফেলেছি। একটা হলো কি অ্যামাইটোসিস, আরেকটা হলো কি মাইটোসিস। কি কি বললাম একটু কি একজন বলেন, কয়টা প্রক্রিয়া বললাম? দুইটা প্রক্রিয়া, স্যার মাইটোসিস আর মাইটোসিস। অ্যামাইটোসিস এবং মাইটোসিস। এখন আমরা পড়বো মিওসিস প্রক্রিয়া। মিওসিস ইজ দ্য প্রসেস হোয়ার এ সেল ডিভাইডস টুয়াইস। মানে মিওসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একটা কোষ টুয়াইস মানে হচ্ছে দুইটা ভাগে ডিভাইডস, দুই ভাগে বিভক্ত হয়, ফর্মিং ফোর সেল দ্যাট ইচ কন্টেইন হাফ দ্য জেনেটিক ইনফরমেশন। এবং পরবর্তীতে চারটা সেল তৈরি হয়। প্রথমে দুইটা হয়, পরে কয়টা হয়? চারটা হয়। এবং সেখানে জেনেটিক যে তথ্য সঞ্চারিত হয়, অর্ধেক তথ্য যায়, পুরো তথ্য যায় না। আমরা জানি যে একটু আগে যে কোষ বিভাজন প্রক্রিয়া বললাম মাইটোসিস, সেখানে কিন্তু পূর্ণাঙ্গ জেনেটিক ইনফরমেশন যাবে, কিন্তু মিওসিস প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ জেনেটিক ইনফরমেশন যাবে না। প্রথমে দুইটা হবে, পরে চারটা হবে। ঠিক এইভাবে দেখেন, প্রথমে ইন্টারফেস মিওসিস 1 দেখানো হচ্ছে, ডটার নিউক্লিয়াই দেখানো হচ্ছে। হ্যাঁ, প্রথমে একটা থেকে কয়টা হলো? দুইটা। আবার সেই দুইটা থেকে প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে মোট চারটা হয়ে গেল। আচ্ছা, আমরা নেক্সটে যাই। মিওসিসটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হতে চারটি অপত্য কোষের জন্ম ঘটে এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিওসিস বলে। সংক্ষেপে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, তাকে মিওসিস বলে। তাহলে মিওসিস বা মায়োসিস এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যেটাতে মাতৃকোষের নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এভাবে ঘটে, দেখেন অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আপনারা ক্রোমোজোম গুলার স্ট্রাকচারটা দেখেন, সর্বশেষে দেখেন অর্ধেক অর্ধেক। তাহলে মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের যে পরাগধানী এবং ডিম্বক রয়েছে এবং উন্নত প্রাণীদেহের যে শুক্রাশয় এবং ডিম্বাশয় রয়েছে, সেখানেই কিন্তু এই মিওসিস ঘটে। মশ এবং ফান জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোটে এ ধরনের বিভাজন ঘটে। মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম মিওটিক বিভাজন বা মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখা মিওসিসের গুরুত্বপূর্ণ একটি অবদান। যৌন জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে একইভাবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। মিওসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলেই মিওসিস কোষ বিভাজন বিবর্তিত হয়ে জীবজগতে নিজের স্থান করে নিয়েছে। এতটুকুই আমাদের আলোচনা। যারা ছিলেন ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো কথা থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে বলতে পারেন। অনেকের জন্য